শোনো, এই যে এই উপরে এটা আসছে কেন বলতো? এই যে এটা আমি ওদেরকে তো দেখতে পাচ্ছি। কতগুলো প্রজেস্টেরন আছে সব একই হিসেবে কাজ করবে, ওসিপি এবং প্রজেস্টেরন সব একই হিসেবে কাজ করবে। তোমার স্ট্রোমাল এবং এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডুলার অ্যাট্রফি এবং রেসিডুয়ালাইজেশন। ডায়াগনোসিসের সাথে এক্সট্রা এই কথাটা লিখবা যে ওটা হচ্ছে যে অ্যান্টি অ্যানজিওজেনিক এবং অ্যান্টি মাইটোটিক হিসেবে কাজ করে। আর তোমার ডানা জল, যেটা ডানা জল মেইনলি কিভাবে কাজ করতেছে, ও রিসেপ্টর গুলোকে ব্লক করতেছে এবং ওভারিয়ান স্টেরয়েডোজেনেসিসকে ইনহিবিট করতেছে। এগুলো অ্যাকচুয়ালি তোমাদের ওরকম ভাবে আসবে না, কিভাবে কাজ করে আসবে না, কিন্তু ডায়নোজেস্টে এটা একটু মাথায় রাখো। আর অ্যাকচুয়ালি যদি আসে ডায়নোজেস্ট আসবে। ওকে, তাহলে এতক্ষণ আমরা জানলাম যে যারা বাচ্চা নিতে চাচ্ছে না তাদের ট্রিটমেন্ট। এখন যারা বাচ্চা নিতে চায়, হ্যাঁ, ওয়ান্টস ফার্টিলিটি, তাদের ক্ষেত্রে আমি কি করব? মিনিমাল টু মাইল্ড ডিজিজ যদি হয়, মিনিমাল টু মাইল্ড ডিজিজ, হ্যাঁ, মিনিমাল টু মাইল্ড ডিজিজ যদি হয়, তার ক্ষেত্রে ফার্স্টে আমরা কি করব? ন্যাচারাল ট্রাই দিব। ন্যাচারাল ট্রাই দিব। ন্যাচারাল ট্রাই দিব কি? ন্যাচারাল ট্রাই দিব 6 মান্থস টু 1 ইয়ার। যদি 30-এর নিচে হয় তাহলে 1 ইয়ার, যদি 30-এর উপরে হয়, 30 বা তার উপরে হয়, তার ক্ষেত্রে 6 মান্থস ন্যাচারাল ট্রাই দিব। ঠিক আছে? ন্যাচারাল ট্রাই হলো না, তখন আমরা কি করব? ল্যাপারোস্কোপি করব। ল্যাপারোস্কোপি করে আমরা কি করব? ন্যাচারাল ট্রাই দিব। ন্যাচারাল ট্রাই দিব 6 মান্থ, যদি না হয় তাহলে ওআইডি দিব, ওভুলেশন ইনজেকশন দেব 6 মান্থ, যদি না হয় তাহলে আইইউআই করব 3 to 4 সাইকেল, তাতেও যদি না হয় তখন আমরা এআরটি তে যাব, এআরটি তে যাব। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? মিনিমাল টু মাইল্ড ডিজিজ আছে, হ্যাঁ, তার ক্ষেত্রে ফার্স্টে আমি তাকে ন্যাচারাল ট্রাই করতে দেব 6 মাস, যদি 30 বছরের উপরে হয়। আর যদি 1 বছর হয় তার ক্ষেত্রে আমি যদি 30-এর নিচে হয় তার ক্ষেত্রে আমি 1 বছর ন্যাচারাল ট্রাই করতে দেব। ন্যাচারাল ট্রাই হলো না, তাহলে তার ক্ষেত্রে আমি কি করব? ল্যাপারোস্কোপি করব। ল্যাপারোস্কোপি করে আমি তাকে আবার ন্যাচারাল ট্রাই দেব 6 মাস, ওআইডি দিব 6 মাস, তাতেও যদি না হয় আইওআই করব 3 থেকে 4 সাইকেল, এরপরেও যদি না হয় তাকে আমি এরপরে কি করব? এআরটিএক্স তে যাব। ঠিক আছে? আচ্ছা, যার হচ্ছে মডারেট টু মাইল্ড ডিজিজ, মডারেট টু সিভিয়ার ডিজিজ, তার ক্ষেত্রে প্রথমে কি করব? ল্যাপারোস্কোপি করব। ল্যাপারোস্কোপি করে আমি তাকে ল্যাপারোস্কোপি করে আমি তাকে ওভারিয়ান রিজার্ভ দেখব। ল্যাপারোস্কোপি করে কি করব? ওভারিয়ান রিজার্ভ দেখব। ওভারিয়ান রিজার্ভ যদি দেখি ভালো, গুড, তাহলে তার ক্ষেত্রে আমি কি করব? ন্যাচারাল ট্রাই আগের মতন, ন্যাচারাল চাই 6 মান্থ, যদি না হয় ওআইডি 6 মান্থ, যদি না হয় আইইউআই 3 to 4 সাইকেল, যদি না হয় এআরটি। এখন আমি দেখলাম ল্যাপারোস্কোপি করার পরে দেখলাম যে ওভারিয়ান রিজার্ভ লো, লো ওভারিয়ান রিজার্ভ, তাহলে তার ক্ষেত্রে আমি কি করব? ডিরেক্টলি আইইউআই করব 2 to 3 সাইকেল, যদি না হয় এআরটি তে যাব। এটা কি ক্লিয়ারলি বোঝা গেছে? এটা কিন্তু খুব বুদ্ধি কাটানোর জিনিস, কারণ তোমার কাছে কিন্তু এরকম সরাসরি আসবে না ম্যানেজমেন্ট অফ এন্ডোমেট্রিওসিস উইথ ইনফার্টিলিটি, আর তুমি সাথে সাথে এভাবে লিখে ফেললা যে ওভার রিজার্ভ কম, ওভার রিভার বেশি, এরকম না। তোমার কাছে একটা সিনারিও দিয়ে আসবে। তাহলে তোমার কাছে একটা পেশেন্ট আসছে যে 26 ইয়ার্স,
এবং ইউজুয়ালি কিন্তু তোমার কাছে ন্যাচারাল ট্রাই করেই আসে ওরা, তাই না? ওরা কিন্তু তোমার কাছে হঠাৎ করে যে আমরা এখন আমার এন্ডোমেট্রিওসিস আছে, আমরা এখন বাচ্চা নিতে যাচ্ছি, কি করবো, এভাবে কখনোই আসবে না। ওরা নিজেরাও দেখা গেল অনেকদিন ট্রাই করছে, 6 মাস 1 বছর, এরকম যদি ট্রাই করে তোমার কাছে আসে, হ্যাঁ ট্রাই করে আর তোমার কাছে আসলো এন্ডোমেট্রিওসিস, তুমি দেখলে এন্ডোমেট্রিওসিস আছে এবং ও নিজেও জানে ওর এন্ডোমেট্রিওসিস আছে, এবং ওরা 1 বছর ন্যাচারালি ট্রাই করছে, এটা এখনো কনসেপ্ট করেনি, তাহলে তোমার কাছে আসার পরে ফার্স্ট হবে কি ল্যাপারোস্কোপি। ল্যাপারোস্কোপি তুমি কেন করবা? ল্যাপারোস্কোপি শুধুমাত্র যে ওর চকলেট সিস্ট আছে তাই তুমি ল্যাপারোস্কোপি করে ফেললে, ব্যাপারটা তা না। অনেক সময় আছে টিউব ওভারের রিলেশনশিপ, আমি কিন্তু মাইল্ড টু মডারেট ডিজিজে কিন্তু লিখছি যে ন্যাচারাল ট্রায়াল যদি না হয় তাহলে তুমি ল্যাপারোস্কোপি করবে। তুমি ল্যাপারোস্কোপি করবে, তাহলে তোমার ফার্স্ট ম্যানেজমেন্ট কি হবে? ল্যাপারোস্কোপি। এখন ধরো তোমার কোশ্চেনটা এরকম আসলো যে না, ও ন্যাচারাল ট্রায়ালও করছে, ও ল্যাপারোস্কোপিও করছে, এবং ল্যাপারোস্কোপিতে ওর হচ্ছে যে দেখা গেছে যে মাইল্ড মডারেট টু সিভিয়ার ডিজিজ, বা ধর বললো যে সিভিয়ার ডিজিজ, এবং তুমি সিস্টেক্টমি করছো, সিস্টেক্টমি করার পরে তোমার ওভারিয়ান রিজাল্ট এত, তাহলে দেখলো দেখা গেল যে ওভারিয়ান রিজাল্ট 2, তার মানে তার ভালো আছে ওভারিয়ান রিজাল্ট, তাই না? আমরা কি জানি 2 to 4 হচ্ছে নরমাল ওভারিয়ান রিজাল্ট, 2 এর নিচে হলে 4 আর 1 এর নিচে হলে ভেরি পোর। তো ওর হচ্ছে 2 বা 2.5, তা তুমি দেখলা যে হ্যাঁ তোর রেজাল্ট ভালো আছে, এবং তুমি ডাউন রেগুলেশনও করতে পারতে। আমার জন্য আছে না? আচ্ছা, হ্যাঁ, এবং তুমি ডাউন রেগুলেশন মানে যে তুমি ওর সিস্ট যদি থাকে, সিস্টটাকে তুমি অপারেশন করলা, সিস্ট যদি থাকে, সিস্টটাকে যদি অপারেশন করো তাহলে তো ও স্ট্রেস কমে গেল, তাই না? স্ট্রেস 4 থেকে এখন স্ট্রেস 2 তে নেমে আসছে, তাই না? তাহলে তোমার ডাউন রেগুলেশন তুমি করতে পারছো, তাহলে তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে তুমি ওকে নরমাল ট্রায়াল দিবা 6 মাস, তারপরে তোমার ওভুলেশন ইন্ডাকশন দিবা 6 মাস, আইওআই করবা, না হলে এআরটিতে যাবা। কিন্তু তোমার জিনিসটা সিনারিওটা এমন দিল যে ওর ল্যাপারোস্কোপি করছে, করার পরে সিস্টেক্টমি করা হয়েছে ল্যাপারোস্কোপির সময়, এখন ওভারিয়ান রিজার্ভ তোমার 1 অথবা ওভারিয়ান রিজার্ভ তোমার 0.9, এখন তুমি কি করবা? তাহলে আমি এর ক্ষেত্রে কি করব? এর ক্ষেত্রে আমি আইওআই তাকে সাজেস্ট করব, 2 থেকে 3 সাইকেল বেশি সাজেস্ট করতে পারবো না, তাতে সে কনসিভ না করে আমরা এআরটিতে যাব। এখন এতটুকু কি বুঝতে পারছো কিনা তোমরা? আমি কিন্তু 3টা সিনারিও বলছি, ঠিক আছে? এই 3টা সিনারিও তোমরা বুঝতে পারছো কিনা? যারা অনলাইনে আছো তারা বুঝতে পারছো? দিশা? জি জি ম্যাডাম, বুঝতে পেরেছি। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমরা যখন স্টেজিং করলাম তখন তো আমরা বললাম যে স্টেজিংটা আমরা ল্যাপারোস্কোপিক্যালি করি, তাহলে আমরা আবার দিশা 1 মিনিট, শোনো, এই যে এই উপরে এটা আসছে কেন বলতো? এই যে এটা আমি ওদেরকে তো দেখতে পারতেছি, এই হচ্ছে ঠিক আছে, হ্যাঁ দিশা এবার বলো। হ্যাঁ ম্যাডাম, বলছিলাম যে আমরা যখন বললাম কিছুক্ষণ আগে যে স্টেজিংটা আমরা ল্যাপারোস্কোপিক্যালি করি, তাহলে আবার আমরা যে এখন করছি ম্যানেজমেন্টে, তখন আবার ল্যাপারোস্কোপি মডারেট টু সিভিয়ারে কখন বুঝবো যে এটা ল্যাপারোস্কোপি করতে হবে? মাইল্ড টু মডারেট আমার পড়া বুঝতে পারো নাই। আমি তোমাকে কি বলছি যে আল্ট্রাসোনোগ্রাফিতে যদি আমি দেখি যে চকলেট সিস্ট আছে, চকলেট সিস্ট থাকা মানে কি? সেটা মডারেট, হ্যাঁ ওটাই মডারেট। আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। এখন চকলেট সিস্টে তুমি দেখলা যে ওর সাইজ 3 সেন্টিমিটার, তাহলে তো তুমি বুঝতে পারতেছো যে এটা মডারেট না সিভিয়ার। ল্যাপারোস্কোপিতে তো তুমি সব দেখতে পারবা, কিন্তু ল্যাপারোস্কোপি ছাড়াও যদি তুমি আল্ট্রাসোনোগ্রাফিতে দেখো যে তোমার চকলেট সিস্ট আছে, তখনই তো তোমার মাথায় আসার কথা যেহেতু চকলেট সিস্ট আছে তার মানে মডারেট টু সিভিয়ার ডিজিজ। আর চকলেট সিস্ট যখন থাকবে না তখন সেটাকে আমি বলছি মাইল্ড টু মডারেট, মিনিমাম টু মাইল্ড ডিজিজ। এখন মিনিমাম টু মাইল্ড, এটা কি মিনিমাম না মাইল্ড ডিজিজ? এটা ডিফারেন্সিয়েট করা আমার জন্য ইম্পর্টেন্ট না, কারণ মিনিমাম আর মাইল্ডের মধ্যে খুব বেশি আহামরি ডিফারেন্স নাই, ম্যানেজমেন্টও সেম। হ্যাঁ সেম ম্যানেজমেন্ট। তো মিনিমাম মাইল্ড যার চকলেট সিস্ট নাই কিন্তু এন্ডোমেট্রিওসিস সিম্পটম আছে, প্লাস তোমার আল্ট্রাসোনোগ্রাফিতে অ্যাটলিস্ট একজন ভালো যে করে সোনোলজিস্ট সে অ্যাডিশন বলতেছে, তাহলে তো তোমাকে বুঝতেই হবে যে না ওর মিনিমাম তো মাইল্ড ডিজিজ আছে। আর চকলেট সিস্ট যদি ডেফিনিটিভ থাকে তখন তো তোমার আসলে আর অন্য কিছু দেখার দরকার না, তোমাকে বুঝতেই হবে যে হ্যাঁ ওর এন্ডোমেট্রিওসিস এবং এটা মডারেট টু সিভিয়ার। এবার ক্লিয়ার? জি ম্যাডাম, থ্যাংক ইউ। আচ্ছা, এখন একটা কথা আছে
ধরো তোমার মডারেট টু সিভিয়ার, মডারেট টু সিভিয়ার, তুমি ওর ল্যাপারোস্কোপি করো নাই, ঠিক আছে, তুমি ওর ল্যাপারোস্কোপি করো নাই, কিন্তু তুমি দেখতেছো ওর চকোলেট সিস্টটা আছে এবং চকোলেট সিস্টটা ছোট, স্মল চকোলেট সিস্ট, স্মল চকোলেট সিস্ট, হ্যাঁ, প্লাস ওর ওভারিয়ান রিজার্ভ খারাপ ওর, কারণ এন্ডোমেট্রিওসিসের সব পেশেন্টেরই আমরা অপারেশনের পরে একবার হচ্ছে যে ওভারিয়ান রিজার্ভ দেখবো, এমএইচ দেখবো, আবার অপারেশন আগেও একবার দেখবো। তো তুমি দেখলা যে ওর মডারেট টু সিভিয়ার মানে চকোলেট সিস্ট আছে, সিস্টটা ছোট, লেস দ্যান 5 সেন্টিমিটার, এবং ওভারিয়ান রিজার্ভ কম, তাহলে তার ক্ষেত্রে কিন্তু আমি ল্যাপারোস্কোপি করে যদি সিস্টেক্টমি করতে যাই তাহলে তার ওভারিয়ান রিজার্ভ কিন্তু আরো কমে যাবে, কারণ আমি যখন সিস্ট রিমুভ করব তখন ওই সিস্টের সাথে যে ফলিকল গুলো আছে এগুলোও কিন্তু সাথে সাথে চলে আসবে, তাহলে তার রিজার্ভ কিন্তু আরো খারাপ হয়ে যাবে। তাহলে তার ক্ষেত্রে আমি অপারেশন না করে আমি কি করতে পারি, জিএনআরএইচ দিয়ে ডাউন রেগুলেশন করতে পারি, ডাউন রেগুলেশন করতে পারি 3 to 6 মান্থস, ডাউন রেগুলেশন করে দেন আমি ইআরটি তে যেতে পারি যদি স্মল সিস্ট থাকে, ঠিক আছে। কিন্তু যদি লার্জ সিস্ট থাকে তাহলে তার ক্ষেত্রে আমার সিস্ট অ্যাসপিরেশন করে, সিস্ট ল্যাপারোস্কোপি ছাড়াও সিস্ট অ্যাসপিরেশন করা যায়, মানে সেই রাস্তা দিয়ে টিডিএসএ না, সিস্ট অ্যাসপিরেশন করে আমি ইআরটি তে যেতে পারি। আচ্ছা, এন্ডোমেট্রোসিস কি ক্লিয়ার? এন্ডোমেট্রোসিস এন্ডোমেট্রোসিস কিন্তু শেষ, এখন অ্যাডেনোমায়োসিস করাবো। এন্ডোমেট্রোসিসের থেকে কারো কোনো কোশ্চেন আছে যে এই জিনিসটা বোঝো না? আচ্ছা, ওকে, অ্যাডেনোমায়োসিস, অ্যাডেনোমায়োসিস, হ্যাঁ, অ্যাডেনোমায়োসিস। আচ্ছা, অ্যাডেনোমায়োসিস আকার আগে ইন্ট্রাস্টটা আর কি, আচ্ছা, আমার এই যে আমি যে একটা ইউটেরাস আঁকছি এটা বোঝা যাচ্ছে? যারা অনলাইনে আছো তারা বুঝতে পারতেছো? জি, বোঝা যাচ্ছে ম্যাডাম। আচ্ছা আচ্ছা, এই যে কালো লেয়ারটা দেখতেছো এটা হচ্ছে সেরোসা লেয়ার, ঠিক আছে। আর এই যে তোমার ব্লু কালারের যে অংশটুকু দেখতেছো এতটুকু, এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়া। আর মাঝখানে যে অংশটুকু দেখতেছো এইখান থেকে এইটুকু, এটুকু হচ্ছে মায়োমেট্রিয়া, মায়োমেট্রিয়াম। একটু ক্লিয়ার? এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম আর সেরোসা লেয়ার, এতটুকু তো ক্লিয়ার না? এখন ধরো যে কোনো একটা অপারেশন বা এক্সেসিভ ডেলিভারি, হ্যাঁ, রিপিটেড ডেলিভারি, ডিএনসি, ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা, ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা, তারপরে সিজারিয়ান সেকশন এলএসসিএস, তারপর মায়োমেক্টমি, তারপর হিস্টেরোটমি, এইসব অপারেশন বা এইসব পদ্ধতির সময় অনেক সময় কি হয়, এই যে তোমার এন্ডোমেট্রিয়াল যে লেয়ারটা আছে, এই এন্ডোমেট্রিয়াল আর মায়োমেট্রিয়াল যে দেখছো একটা ডট 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 ডট, এটা কিন্তু এন্ডোমেট্রিয়াম এবং মায়োমেট্রিয়ামের মাঝখানের লেয়ারটা, এন্ডোমেট্রিয়াল মায়োমেট্রিয়াল ইন্টারফেস বলা হয় এটাকে, ঠিক আছে। প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট থাকে। ধরো আমি তোমাকে বলি, একটা কেক তোমরা যখন সাজাও, একটা কেক যখন যে তৈরি করে, একটা লেয়ারের উপর আর একটা লেয়ার তোমরা যখন রাখো তখন ওটা কিন্তু খুব সুন্দর করে তোমরা সাজাও। কিন্তু ধরো যখন তুমি কাটো, যখন কাটো
তখন কিন্তু কিছু ক্রিমের পোর্শন কিন্তু তোমার এদিক ওদিক হয়ে যায়, ভিতরে চলে যায়। তো এইটারও তোমার এরকম যে এই যে লেয়ারের যে মার্কিং এন্ডোমেট্রিয়াম এবং মায়োমেট্রিয়ামের যে ডিফারেন্সিয়েটিং লাইনিং, এটা কিন্তু ডট ডট যে লাইনিং, এটা হচ্ছে এন্ডোমায়োমেট্রিয়াল ইন্টারফেস, এন্ডোমায়োমেট্রিয়াল ইন্টারফেস। কোনো কারণে এই যে কয়েকটা পদ্ধতির কথা আমি বললাম, রিপিটেড ডেলিভারি বা রিপিটেড নরমাল ডেলিভারি, ডিএনসি, ম্যানুয়াল রিমুভাল অফ প্লাসেন্টা, সিজারিয়ান সেকশন, মায়োমেক্টমি, হিস্টেরেক্টমি না, কিন্তু হিস্টেরেক্টমি, কারণ হিস্টেরেক্টমিতে তুমি ইউটেরাসে ফেলে দিচ্ছো। হিস্টেরেক্টমি অনেক সময় আছে না যে অ্যাবর্শন হয়েছে পেশেন্টের কিন্তু কোনোভাবে ডেলিভারি হচ্ছে না, বা কনজেনিটাল অ্যানোমালির জন্য তোমাকে আর্লি ডেলিভারি করতে হচ্ছে, অথবা মোলার প্রেগন্যান্সির জন্য তোমার ইভাকুয়েশনে তোমার মোলার প্রেগন্যান্সি যায় নাই, ইমপারফোরেট হয়ে গেছে, তখন তোমাকে ইউটেরাসটা কাটতে হচ্ছে কিছু পরিমাণ, সেটা হচ্ছে হিস্টেরেক্টমি। তো এইগুলোর জন্য কি হয়, এই এন্ডোমেট্রিয়াল মায়োমেট্রিয়াল ইন্টারফেসটা নষ্ট হয়ে যায়। তো এবং এই এন্ডোমেট্রিয়ামের কিছু পোর্শন কি হয়, মায়োমেট্রিয়ামের মধ্যে ঢুকেছে। যখন মায়োমেট্রিয়ামের মধ্যে ঢুকে যাবে এন্ডোমেট্রিয়াম, তখন সে কি ফরেন বডি না? আমার চুল যেটা বড় এখানে হওয়ার কথা, কারণ এটা আমার দাঁড়িয়ে এই জায়গাটা হলো মেয়েদের, তাহলে এটা এখানকার জন্য খারাপ না? যত চুল বড় হোক, চুলের জায়গায় ভালো, আর মুখের এখানে যদি আমার একটা চুল থাকে এত বড়, সেটা কি ভালো? সেটা ভালো না। তাহলে যেটা যেখানে থাকার কথা তার অ্যাবনর্মাল জায়গায় গেলে অ্যাকচুয়ালি সেটা ভালো না। সরি। তো তাহলে যখন এন্ডোমেট্রিয়াল মায়োমেট্রিয়াল ইন্টারফেসটা নষ্ট হয়ে যায় এসব কারণে, তখন এন্ডোমেট্রিয়ামটা কি হয়, কিছু পরিমাণ মায়োমেট্রিয়ামের মধ্যে ঢুকে যায়। যখন মায়োমেট্রিয়ামের মধ্যে ঢুকে যায়, তখন ও মনে করে এটা একটা ফরেন বডি, ও কি করে, ও চারপাশে এটাকে ঘেরাও করে ফেলে যাতে এটা আরো ভিতরের দিকে না যায়। ঘেরাও করে ফেলার জন্য কি হয়, এই মায়োমেট্রিয়াম গুলোকে অনেক বেশি গ্রো করা শুরু করে, চারপাশে গ্রো করে করে কি হয়, ও বড় হয়ে যায়, গ্রো করে করে বড় হয়ে যায়। এবং এটা মেইনলি কোথায় হয়, পোস্টেরিয়র ওয়ালে হয়, এটা হচ্ছে অ্যান্টেরিয়র ওয়াল। এখানে যদি তোমার ব্ল্যাডার থাকে তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র ওয়াল, এটা হচ্ছে পোস্টেরিয়র ওয়াল। তাহলে তোমার মেইনলি কি হয়, পোস্টেরিয়র ওয়ালে জিনিসটা হয়। কারণ আমি যখন ডিএনসি করতেছি, আমার মেইনলি কিন্তু আমরা দেখুন পিছনের দিকে কিন্তু বেশি টান দিই, তাহলে পিছনের দিকে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ম্যানুয়াল রিমুভাল অফ দ্য প্লাসেন্টা যখন করি, আমি কিন্তু পোস্টেরিয়রলি ইউটেরাসে হাত দিই, আমি কিন্তু অ্যান্টেরিয়রলি দেই না। তো এই জন্য এসব কারণে কি হয়, ইউজুয়ালি পোস্টেরিয়র লেয়ার অফ দ্য ইউটেরাসটা ইনভলভ হয়। তাহলে অ্যাডেনোমায়োসিসের রিস্ক ফ্যাক্টর গুলো কি, এইগুলো হচ্ছে অ্যাডেনোমায়োসিসের রিস্ক ফ্যাক্টর। এবং এন্ডোমেট্রিওসিস এবং অ্যাডেনোমায়োসিসের পার্থক্যটা এখানেই দেখো। এন্ডোমেট্রিওসিসের সবকিছু কিন্তু আমি বলছিলাম নালি প্যারিটি, লো প্যারিটি এগুলোর সাথে রিলেটেড, কিন্তু এখানে কিন্তু সবকটা দেখো মোটামুটি বাচ্চা হওয়ার সাথে রিলেটেড। তার মানে এটা হচ্ছে মাল্টি প্যারাসোমিকদের হয়, মাল্টি প্যারাসোমেনদের হয়, এবং ইউজুয়ালি গ্রেটার দেন 40 উপরে যে হয়। ঠিক আছে, তাহলে আমরা প্রোফাইলে কি পাচ্ছি, অ্যাডেনোমায়োসিস ইউজুয়ালি 40 উপরে যে হয়, মাল্টি প্যারাসোমেনদের হয়, এবং এগুলো হচ্ছে অ্যাডেনোমায়োসিসের রিস্ক ফ্যাক্টর। ঠিক আছে, আচ্ছা এখন অ্যাডেনোমায়োসিস কি সিমটম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে? অ্যাডেনোমায়োসিসে ইউজুয়ালি পেশেন্ট প্রেজেন্ট করে মেনোরেজিয়া নিয়ে। মেনোরেজিয়া, হ্যাঁ, এটার মেইন কমপ্লেন হচ্ছে মেনোরেজিয়া। এন্ডোমেট্রিওসিসের মেইন কমপ্লেন কি ছিল? এন্ডোমেট্রিওসিসের মেইন কমপ্লেন ছিল হচ্ছে প্রোগ্রেসিভ ডিসমেনোরিয়া। মেনোরেজিয়া থেকে বেশি হচ্ছে ডিসমেনোরিয়া ছিল এন্ডোমেট্রিওসিস, আর এখানে হচ্ছে কি মেনোরেজিয়া। মেনোরেজিয়া কেন হচ্ছে? একটা হচ্ছে ইনক্রিজড এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি, এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি, ক্যাভিটি বড় হয়েছে যাচ্ছে, কারণ যত মায়োমেট্রিয়ামটা গ্রো করতেছে তত ইউটেরাসটা বড় হচ্ছে এবং ওর ক্যাভিটি বাড়তেছে। তারপরে কি হচ্ছে, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হচ্ছে, আর এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, আর কি হচ্ছে ইনক্রিজড ভাস্কুলারিটি, ইনক্রিজড ভাস্কুলারিটি। আর একটা কি হচ্ছে, যখন আমার ইউটেরাসটার মায়োমেট্রিয়ামটা বড় হয়েছে, ইউজুয়ালি ইউটেরাসের যে মুভমেন্টটা, কন্ট্রাকশনটা কি হয়, ফান্ডাস থেকে মিড ক্যাভিটি, মিড ক্যাভিটি থেকে সার্ভিক্স। ইউটেরাস যখন কন্ট্রাক্ট করে তখন ইউটেরাসের কন্ট্রাকশনটা হয় হচ্ছে ফান্ডাস থেকে মিড ক্যাভিটি, মিড ক্যাভিটি থেকে সার্ভিক্স, এটাকে বলা হয় ইন্টিগ্রেট কন্ট্রাকশন। কিন্তু যখন আমার ইউটেরাসটা বড় হয়ে যায় এবং মায়োমেট্রিয়ামটা ওভারগ্রোথ হয়ে যায়,
তখন এই অ্যান্টিগ্রেড কন্ট্রাকশনটা থাকে না, তখন এটা কি হয় রেট্রোগ্রেড কন্ট্রাকশন, মানে উল্টা কন্ট্রাকশন শুরু হয়ে যায়। তাহলে রেট্রোগ্রেড কন্ট্রাকশন, এবং কন্ট্রাকশন ঠিক মতো না হলে আমরা জানি যে আমাদের মিউচুয়াল ব্লাডটা কমানোর জন্য প্রধান হচ্ছে কারণ কি ইউট্রাইন কন্ট্রাকশন। ও যখন কন্ট্রাকশন করে তখন এন্ডোমেট্রিয়াল যে ভেসেলগুলো আছে এগুলো ক্রস লিঙ্কেজের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে রেট্রোগ্রেড কন্ট্রাকশন। ঠিক আছে, তাহলে আমার মেনোরেজিয়াল কজ কি ইনক্রিজ এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, ইনক্রিজ ভাস্কুলারিটি আর রেট্রোগ্রেড ইউট্রাইন কন্ট্রাকশন। তারপর কি ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া, আচ্ছা ডিসমেনোরিয়া, এই ডিসমেনোরিয়াও কনজেস্টিভ ডিসমেনোরিয়া, কিন্তু এটার সাথে এন্ডোমেট্রিওসিস ডিসমেনোরিয়ার পার্থক্য এতটুকুই যে অ্যাডেনোমায়োসিসের ডিসমেনোরিয়াটা তোমার মাসিক বন্ধ হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যাবে না, ইন বিটুইন মিনস্ট্রুয়েশন এটা পার্সিস্ট থাকবে, তার মানে ইন্টারমিনস্ট্রুয়াল পেইন হবে তোমার। তাহলে এটা শুরু হবে কি few days before menstruation, এটা পিকে যাবে at the end of menstruation and persist at a low grade in between menstruation। ঠিক আছে, আচ্ছা এটা কেন হচ্ছে, কজ কি রেট্রোগ্রেড ইউটেরাইন কন্ট্রাকশনের জন্য। রেট্রোগ্রেড ইউটেরাইন কন্ট্রাকশন, লোকাল ইডিমা আর কি পোস্টাগ্ল্যান্ডিক F2 আলফা। ঠিক আছে, এটা হচ্ছে ওর কজ। এই কজের জন্য তোমার ইউজুয়ালি ব্যথাটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন ডিসপ্যারিউনিয়া। ডিসপ্যারিউনিয়া কেন হচ্ছে, কারণ লার্জ টেন্ডার ইউটেরাসের জন্য। ডিসপ্যারিউনিয়াটা হচ্ছে কেন, লার্জ টেন্ডার ইউটেরাস, এটা হচ্ছে ডিসপ্যারিউনিয়ার কজ। আচ্ছা আরেকটা কি হয়, ইনফার্টিলিটি। ইনফার্টিলিটি অ্যাডেনোমায়োসিসেও তোমার ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। ইনফার্টিলিটি কেন হচ্ছে, রেট্রোগ্রেড ইউটেরাইন কন্ট্রাকশনের জন্য। রেট্রোগ্রেড ইউটেরাইন কন্ট্রাকশন, কারণ সবকিছুর একটা নিয়ম আছে, যখনই সে নিয়মের অন্যদিকে চলে যাবে তখনই সেটার জন্য ভালো না। আর আমাদের স্পার্মটা যখন ডিপোজিশন হবে তখন এই স্পার্মটা কি করবে, ইউটেরাইন ক্যাভিটিতে যে সে টিউবে যাবে। এখন এই যে স্পার্মটা ইউটেরাইন ক্যাভিটিতে যে টিউবে যাবে এটাও কিন্তু তোমার ইউট্রাসের মুভমেন্টের সাথে সাথে যায়। এখন কোনো কারণে রেট্রোগ্রেড কন্ট্রাকশন হলো, ইউট্রাস উল্টা কন্ট্রাকশন করতেছে, তাহলে তো ইউট্রাসটা অ্যাসেন্ড হবে না। তাহলে রেট্রোগ্রেড ইউটেরাইন কন্ট্রাকশন যেটা কি করতেছে, স্পার্ম অ্যাসেন্ট প্রিভেন্ট করতেছে। স্পার্ম অ্যাসেন্ট প্রিভেন্ট করতেছে। হ্যাঁ, তারপর আরো কি হচ্ছে, স্পার্ম অ্যাসেন্ট প্রিভেন্ট করতেছে, আর কি হচ্ছে, ইমপ্লান্টেশনটা প্রিভেন্ট করতেছে। ইমপ্লান্টেশন, যেহেতু আমার এন্ডোমেট্রিয়াল ভেনাস প্লেক্সাসটা আমার হচ্ছে, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হচ্ছে, ভাস্কুলারিটি বেড়ে যাচ্ছে, আমার ইমপ্লান্টেশনটাও হ্যাম্পার করতেছে, কারণ আমার ইমিউনোলজিক্যাল কিছু অ্যাবনর্মালিটি হয়। ইমিউনোলজিক্যাল এনভায়রনমেন্ট চেঞ্জ হয়, হ্যাঁ, এন্ড চেঞ্জ হয় কি নাইট্রিক অক্সাইডও চেঞ্জ হয়। দতেই লেখা আছে এগুলো, ঠিক আছে, এগুলোর জন্য অ্যাকচুয়ালি আমার ইনফার্টিলিটি ডেভেলপ করতে। আচ্ছা এখন একটা পেশেন্ট তোমার কাছে এই জিনিসগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে, মেনোরেজিয়া, ডিসপ্যারিউনিয়া, ইনফার্টিলিটি এবং ডিসমেনোরিয়া, অ্যাডেনোমায়োসিস। ঠিক আছে, আচ্ছা আমি কি পাবো এক্সামিনেশন, এক্সামিনেশন জেনারেল এক্সামিনেশনে আমি কি পাবো, জেনারেল এক্সামিনেশন, অন জেনারেল এক্সামিনেশনে পেশেন্ট এনিমিক থাকতে পারে, আর কিছুই পাবো না, পেশেন্ট এনিমিক থাকতে পারে। আর অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমি কি পাবো, enlarged soft uterus, এটা প্লাস মাইনাস আসলে, কারণ আমি জানি যে আমরা কি জানি যে 40 উইকস এর বেশি আসলে অ্যাডেনোমায়োসিস হয় না। হ্যাঁ, তো যার জন্য আমরা enlarged soft uterus এটা পার অ্যাবডোমিনালি নাও পেতে পারি, প্লাস মাইনাস, কিন্তু পার ভেজাইনালি আমরা পাবো। পার ভেজাইনালি আসলে ইন্সপেকশন আর হচ্ছে পার স্পেকুলাম এক্সামিনেশনে আমরা কিছুই পাবো না, নীল। কিন্তু বাইম্যানুয়াল এক্সামিনেশন আমি কি পাবো, বাইম্যানুয়াল এক্সামিনেশন পাবো ইউট্রাসটা এনলার্জড, টেন্ডার
সফট এবং মুভেবল, সাইড টু সাইড। ঠিক আছে, আচ্ছা আর কিছুই পাবো না। ঠিক আছে, এতটুকু। পারেক্টাল এক্সামিনেশন এখানে কোনো প্রয়োজন নাই, পারেক্টাল এক্সামিনেশন নো নিডস। আচ্ছা এতটুকু ক্লিয়ার? অ্যাডেনোমায়োসিসের থেকে এতটুকু কি ক্লিয়ার? অনলাইনে যারা আছো একজন বলো ক্লিয়ার কিনা। এখন আমরা কি করব, ডায়াগনোসিসে যাব, ইনভেস্টিগেশন। এই ইনভেস্টিগেশনটা খুবই ইম্পর্টেন্ট, টিভিএস ফাইন্ডিং খুবই ইম্পর্টেন্ট। আমরা টিভিএস ই করব, কেন? কারণ আমরা জানি এটা মাল্টিপ্যারাসোমেনদের হয়, এটা তো নালিপ্যারাসোমেনদের তোমার অ্যাডেনোমায়োসিস হবেই না, তো লোয়ার অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাফির কোনো জায়গা নেই। আচ্ছা টিভিএস এর এই ফাইন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট, টিভিএস এর এই ফাইন্ডিংটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, এক নাম্বার ফাইন্ডিং আমরা এটা মুখস্থ করবো। হ্যাঁ, এটা আমরা মুখস্থ করবো, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এক নাম্বার ফাইন্ডিং কি? এক নাম্বার ফাইন্ডিং হচ্ছে, দেখো এই শেপটা কি গ্লোবিউলার ইউটেরাস, ইউটেরাসের পিয়ার শেপটা নষ্ট হয়ে যায়, কি হবে? গ্লোবিউলার ইউটেরাস, গ্লোবিউলার ইউটেরাস। হ্যাঁ আচ্ছা গেল। দুই নাম্বার ফাইন্ডিংটা কি? দুই নাম্বার ফাইন্ডিং আচ্ছা দুই নাম্বার ফাইন্ডিং কি? দেখো পোস্টেরিয়র ওয়াল, এটা কিন্তু পোস্টেরিয়র ওয়াল আর এটা হচ্ছে তোমার অ্যান্টেরিয়র ওয়াল। হ্যাঁ, তাহলে আমি কি বলছি, পোস্টেরিয়র ওয়ালে মেইনলি হয়, তাহলে পোস্টেরিয়র ওয়াল ইজ থিকার দ্যান অ্যান্টেরিয়র ওয়াল। দুই নাম্বার ফাইন্ডিং কি? পোস্টেরিয়র ওয়াল থিকার দেন অ্যান্টেরিয়র ওয়াল। আমরা কিন্তু ভিতরে, বাইরে থেকে ভিতরে যাচ্ছি। হ্যাঁ, প্রথমে দেখলাম শেপ, তারপরে দেখলাম কোন ওয়াল, এখন আমরা ওয়ালের ভিতরে যাব। ওয়ালের ভিতরে আমরা কি দেখবো? ফার্স্টে দেখবো মায়োমেট্রিয়াম। মায়োমেট্রিয়ামটা কেমন? ইউজুয়ালি নর্মাল ইউট্রাসের সব জায়গায় মায়োমেট্রিয়াম কিন্তু একই ধরনের হওয়ার কথা, কিন্তু অ্যাডেনোমায়োসিসে আমি কি দেখবো? জায়গায় জায়গায় বেশি কালো, জায়গায় জায়গায় সাদা। কেননা এর ভিতরে ব্লাড জমা হয়, ব্লাড জমা যেখানে হবে সেখানে কেমন হবে? কালো হবে। হ্যাঁ, তাহলে এটা কি হেটেরোজেনাস মায়োমেট্রিয়াম, হেটেরোজেনাস মায়োমেট্রিয়াম। ঠিক আছে, তাহলে এক নাম্বার গ্লোবিউলার ইউটেরাস, দুই নাম্বার posterior wall thickness is more than the anterior wall, posterior wall is more thicker than anterior wall, তারপরটা heterogeneous myometrium। চার নাম্বার পয়েন্ট, এখন myometriumটা heterogeneous। এখন আমার জানতে হবে কেন heterogeneous, কেন? due to presence of myometrial lacunae। মায়োমেট্রিয়ামে এই যে ব্লাড গুলো জমা হচ্ছে কালো কালো, এগুলাকে কি বলা হয়? presence of myometrial lacunae, presence of মায়োমেট্রিয়াল ল্যাকুনি। এই যে মায়োমেট্রিয়াল ল্যাকুনি গুলো হলো, ব্লাড জমা হলো কেন? ভাস্কুলারিটি বেশি থাকার জন্য, তাই না? তাহলে ইনক্রিজড মায়োমেট্রিয়াল ভাস্কুলারিটি, ইনক্রিজড মায়োমেট্রিয়াল ভাস্কুলারিটি। ঠিক আছে, আচ্ছা এখন আমার বাইরের থেকে আমি ভিতরে যাচ্ছি, তাহলে আমি ফার্স্টে শেপ দেখলাম, ওয়াল দেখলাম, মায়োমেট্রিয়াল দেখলাম। এখন আমাকে এন্ডোমেট্রিয়ামের ভিতরে আসতে হবে, তাহলে মায়োমেট্রিয়ালের লেয়ারের পরের অংশ কি? এন্ডোমায়োমেট্রিয়াল ইন্টারফেস, তারপরে না এন্ডোমেট্রিয়াম। তাহলে এখানে কি হবে? ব্লারিং অথবা লস, ব্লারিং অর লস অফ এন্ডোমায়োমেট্রিয়াল ইন্টারফেস, মানে ওটা নষ্ট হয়ে যায়। এন্ডো মায়োমেট্রিয়াল ইন্টারফেস, ঠিক আছে, ব্লারিং অর লস অফ এন্ডোমায়োমেট্রিয়াল ইন্টারফেস। 7 নম্বর পয়েন্ট কি? প্রেজেন্স অফ রে সেল। এই এন্ডোমেট্রিয়াম থেকে এরপরে আসো এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম থেকে মনে হবে যে কিছু রের মতন আমার মায়োমেট্রিয়ামের দিকে চলে যাচ্ছে, এই যে কালো কালো আমি যেগুলো দিচ্ছি এরকম রের মতন বোঝা যায়, তাহলে এটা হচ্ছে রে সেল। আমার এই কতটুকু কি ক্লিয়ার? এগুলো কি ক্লিয়ার?
লাস্টের লাইনটা বুঝিনি ম্যাম। রেডিয়াস অফ রে। রে সাইন আর এ ওয়াই রে, ঠিক আছে? সূর্যের কিরণ, রশ্মি, রে, ঠিক আছে? তাহলে আমার এই টিভিএস ফাইন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট অস্পির জন্য। গ্লোবিউলার ইউটেরাস 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমি কিন্তু বাইরে থেকে ভিতরে কিভাবে মুখস্থ করব, আমি কিন্তু ওয়েগুলো বলে দিচ্ছি যে আমি কিভাবে মনে রাখবো। তাহলে প্রথমে গ্লোবিউলার ইউটেরাস, তারপর দেখতেছি ইউটেরাসের ওয়ালটা ঠিক, পোস্টার ওয়ালটা ভর্টিকাল দেন দ্য অ্যান্টেরিয়র ওয়াল। এখন আমি মায়োমেট্রামে যাব। মায়োমেট্রামে কি দেখবো? মায়োমেট্রামে ইকোজেনিসিটি, এটা কি হেটেরোজেনাস মায়োমেট্রাম এবং মায়োমেট্রামের ভিতরে হেটেরোজেনাস কেন? কারণ ভিতরে ল্যাকুনি আছে, প্রেজেন্স অফ মায়োমেট্রিয়াল ল্যাকুনি। ল্যাকুনি গুলো কেন হচ্ছে? ইনক্রিজ মায়োমেট্রিয়াল ভাস্কুলারিটি। মায়োমেট্রিয়াম আমার শেষ। এখন মায়োমেট্রিয়াম থেকে আমি এন্ডোমেট্রিয়ামের মধ্যে আসার পথটা হচ্ছে এন্ডোমায়োমেট্রিয়াল ইন্টারফেস। তাহলে লস অর ব্লাডিং অফ এন্ডোমায়োমেট্রিয়াল ইন্টারফেস। ইন্টারফেসের পরে এখন এন্ডোমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম থেকে কি যাবে? প্রেজেন্স অফ রে সাইট। আমার কথা ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন ধরো তুমি টিভিএস এ তুমি যে ফাইন্ডিং গুলো আছে তাতে তুমি কনফিউজড যে এটা আদৌ মায়োমেট্রিয়াল অ্যাডেনোমায়োসিস কিনা। তাহলে তুমি কি করবে? 2 নাম্বার এই হচ্ছে তোমার এমআরআই করাবা। এমআরআই এর ফাইন্ডিং এত বেশি তোমাদের জন্য না, শুধু এতটুকু জানো যে এমআরআই দিয়ে আমরা কি দেখি? এখানে জাংশনাল জোন দেখি। জাংশনাল জোন নরমাল হচ্ছে লেস দ্যান 8, হ্যাঁ? কিন্তু এটা যদি কি হয় 12 মিলিমিটারের বেশি হয়, তখন এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি যে তোমার অ্যাডেনোমায়োসিস, ঠিক আছে? যদি আমার জাংশনাল জোন 12 মিলিমিটার বা তার বেশি হয়, সেটাই আমরা কি বলবো? অ্যাডেনোমায়োসিস। আচ্ছা, এখন আমি যাব ট্রিটমেন্টে। ইউজুয়ালি অ্যাডেনোমায়োসিস মাল্টিপ্যারাস ওমেনদের হয় এবং অ্যাডেনোমায়োসিসের যে লেয়ারটা যায় সেটা কিন্তু বেজাল লেয়ার যায়। তোমরা খেয়াল করে দেখো যে আমি কিন্তু এন্ডোমেট্রিয়ামের পরে যে এন্ডোমায়োমেট্রিয়াল ইন্টারফেস, সেই দিক থেকে কিন্তু এন্ডোমেট্রিয়ামটা মায়োমেট্রিয়ামে ঢুকছিল। তাহলে এন্ডোমেট্রিয়ামের এন্ডোমায়োমেট্রিয়াল ইন্টারফেসের কাছাকাছি কোন লেয়ার থাকে? বেজাল লেয়ার। তাহলে বেজাল লেয়ার কি হরমোন সেনসিটিভ? না, বেজাল লেয়ার হরমোন সেনসিটিভ না, কারণ বেজাল লেয়ার কোনো রিসেপ্টর থাকে না। শুধুমাত্র এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ার যেটা তোমার হচ্ছে যে ওই স্পাইরাল আর্টারি যেটুকু পর্যন্ত থাকে, তো ফাংশনাল লেয়ার যেটা স্পঞ্জি লেয়ার আর হচ্ছে লেয়ার ফাংশনালিস, এই দুটো হচ্ছে তোমার শেডিং আউট হয় যে দুটো, সেই দুটো
তোমার রিসেপ্টর থাকে, বেসাল লেয়ারে কোনো রিসেপ্টর থাকে না, যার জন্য অ্যাডেনোমায়োসিসের কোনো হরমোনই অনেক বেশি ইফেক্টিভ না। তবে আমরা সিমটোমেটিক কিছু রিলিভের জন্য কিছু মেডিকেল ট্রিটমেন্ট দেই। সেটা কি দিই? ডানা জল দেই, জিএনআরএইচ অ্যানালগ দেই, আর কি দেই? লিভোনর্জেস্টের আইওএস। এটা হচ্ছে তোমার মোস্ট ইফেক্টিভ। গোল্ড স্ট্যান্ডার্ড লিভোনর্জেস্টের আইওএস, ঠিক আছে। আর কেউ যদি চায় যে না এগুলো কিছু নিবে না, তাহলে তার ক্ষেত্রে সার্জারি। যদি তুমি কনজারভেটিভ সার্জারি করতে চাও তাহলে অ্যাডেনোমায়োমেক্টমি, আর একটা কি আছে ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন। আর যদি তুমি ডেফিনেটিভ চাও তাহলে তার ক্ষেত্রে টিএইচ উইথ বিএলএসও। ঠিক আছে, তাহলে অ্যাডেনোমায়োসিস যেহেতু মাল্টিপ্যারাস সীমান্তের হয়, তাহলে ওদের ক্ষেত্রে কিন্তু আমাদের এত ফার্টিলিটি ইস্যু নিয়ে থাকার প্রয়োজন নেই। তবে তারপরেও তোমার কি মেডিকেল ট্রিটমেন্ট আমরা দিতে পারি, ডানাজল, জিএনআরএইচ অ্যানালগ, আইওএস। আর সার্জারি হিসেবে কি করতে পারি? কনজারভেটিভ সার্জারি, অ্যাডেনোমায়োমেক্টমি করতে পারি, ইউটেরাইন আর্টারি এম্বোলাইজেশন। করতে পারি। আর ডেফিনেটিভ ট্রিটমেন্ট হিসেবে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি উইথ বিএলএসও। অ্যাডেনোমায়োসিস শেষ। কারণ কোনো কোশ্চেন আছে কিনা অ্যাডেনোমায়োসিস থেকে? অ্যাডেনোমায়োসিস থেকে কারো কোনো কোশ্চেন আসে কিনা? অলরেডি কিন্তু 4টা থেকে ক্লাস নিচ্ছি, 6টা বেজে গেছে। তোমাদের আজান দিবে তো? আচ্ছা, ডিসপ্যারামিয়াটা পড়ানোর পরে আমি 5 মিনিট ব্রেক দিব। হ্যাঁ, 5 মিনিট পরে আমি ইনফার্টিলিটিটা করবো, ইনফার্টিলিটি বেশি সময় করবো না। আচ্ছা, ডিসপ্যারামিয়া। হ্যাঁ, ডিসপ্যারামিয়াটা কি? এটা হচ্ছে পেইনফুল দিয়ে যায় ও কাজ করা হইলে না টেস্টটা দিয়ে যায়। এটা হচ্ছে ডিসপ্যারামিয়া। সুপারফিশিয়াল হতে পারে, এটা থেকে অ্যাকচুয়ালি তেমন কোনো কোশ্চেন আসবে না। ডিপ হতে পারে। সুপারফিশিয়ালটা হচ্ছে যে ডিউরিং ইন্ট্রোডাকশন যদি পেইন হয়, এটা হচ্ছে সুপারফিশিয়াল। ডিউরিং ইন্ট্রোডাকশন যখন পেইন হয়, এটা হচ্ছে সুপারফিশিয়াল। তার মানে ইন্ট্রোডাকশন কোন দিক থেকে হয়? ভেজানা দিয়ে হয়। তাহলে যে কোনো ভেজানাল প্যাথোলজি, হার্মিনাল প্যাথোলজি তোমার হচ্ছে সুপারফিশিয়াল ডিসপ্যারামিয়ার কজ।
আর ডিপ ডিসপ্যারোনিয়ার কজ কি? ডিপ ডিসপ্যারোনিয়ার কজ মেইনলি পেলভিস, কারণ ডিপ ডিসপ্যারোনিয়াটা ডিউরিং থার্স্টিং এ তোমার পেইন হয়। যদি ডিউরিং থার্স্টিং এ পেইন হয় সেটা হচ্ছে ডিপ ডিসপ্যারোনিয়া। যদি ডিউরিং ইন্ট্রোডাকশন অফ দা পেনিসে যদি তোমার পেইন হয় সেটা হচ্ছে সুপারফিশিয়াল। তো সুপারফিশিয়ালটা হচ্ছে ইউজুয়ালি ভ্যাজাইনাল এন্ড ভালভাল প্যাথোলজি। তো যে যদি ভ্যাজাইনাল ইনফেকশন থাকে, ভালভাল ইনফেকশন থাকে, ভালভাল আলসারেশন থাকে, বা হচ্ছে যে টাইট হাইমেন থাকে, তারপর হচ্ছে যে স্মল ইনফ্রয়েটাস থাকে, এইগুলো হচ্ছে তোমার সুপারফিশিয়াল কজ। আর ডিপ গুলো কি? ডিপ গুলো হচ্ছে ডিউরিং যেমন হচ্ছে পিআইডি, এন্ডোমেট্রিওসিস, অ্যাডিনোমায়োসিস, এগুলো কজ। পিআইডি, এন্ডোমেট্রিওসিস, অ্যাডিনোমায়োসিস। অনেক সময় যদি লার্জ ফাইব্রয়েড হয়, মাল্টিপল ফাইব্রয়েড লার্জ, তাহলে হতে পারে। এতক্ষণ পর্যন্ত আমি যে তিনটা টপিকস পড়াইছি, অ্যাডেনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস আর ডিসপ্যারোনিয়া, এই তিনটার মধ্যে কোনো কনফিউশন আছে কিনা? আর 5 মিনিট ব্রেক দিব, তারপর আমি ইনফার্টিলিটি ক্লাস নিব। অনলাইনে যারা আছো, নাই, ঠিক আছে, 5 মিনিট ব্রেক। 5 মিনিট পরে আমি আবার ইনফার্টিলিটি ক্লাস নেব। হ্যাঁ, তোমার কোনো সমস্যা আছে? এই কয়টাতে কোনো কনফিউশন আছে? চলে যাবে, যাবে না। বাসায় কি কোনো ঠান্ডা হচ্ছে? সবাই কম জানি ক্লাস নিতে পারে, আমি আবার আমার টাইম ছিলাম।
আচ্ছা, অনলাইনে যারা আসছো তারা তো ঢুকছো না, শুরু করবো নাকি একটু ব্রেক চাও? শুরু করেন আপু, আবার আজান আছে একটু পরে। আচ্ছা, ইনফার্টিলিটি, হ্যাঁ, ইনফার্টিলিটি। আচ্ছা, ইনফার্টিলিটি আমি কখন বলবো? যাদের বয়স 35-এর নিচে, যাদের বয়স 35-এর নিচে, যাদের যদি 1 বছর কোনো কাপল উইদাউট এনি প্রোটেকশনে রেগুলার কোয়ার্টাস করে কিন্তু তারপরেও কনসিভ করতে পারছে না, তারা হচ্ছে ইনফার্টাইল কাপল। কিন্তু যদি 35 বছরের উপরে হয় তাদের জন্য কিন্তু 6 মাস, 6 মান্থস আনপ্রোটেক্টেড রেগুলার কোয়ার্টাস করার পরেও যদি ফেলিওর টু কনসিভ, তাদের জন্য হচ্ছে 6 মাস যদি হয় 35 বছরের উপরে, তারা হচ্ছে ইনফার্টাইল কাপল। ঠিক আছে, এখন ইনফার্টিলিটির তোমার মেল ফ্যাক্টর আছে, ফিমেল ফ্যাক্টর আছে। মেল ফ্যাক্টর, ফিমেল ফ্যাক্টর, বোথ। একটা আছে কি ইডিওপ্যাথি, ইডিওপ্যাথি, 30 থেকে 40% মেল কজ, 30 থেকে 40% ফিমেল কজ। বোথ হচ্ছে 10%, ইডিওপ্যাথিক 10 থেকে 20%। ঠিক আছে, আচ্ছা তাহলে ফার্স্ট
একটু মেল ইনফার্টিলিটি নিয়ে বলি, তারপরে ফিমেল ইনফার্টিলিটিতে আমরা যাব। মেল ইনফার্টিলিটি কজ। অ্যাকচুয়ালি মেল ইনফার্টিলিটির যে ক্ষেত্রে আমাদের কি কি জিনিস লাগবে, একটা হচ্ছে হিস্ট্রি, একটা হচ্ছে কজ, আর আরেকটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস। তাহলে ইটিওলজি কি তার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আমরা হিস্ট্রি নিব। হ্যাঁ, কজ কি, একটা হচ্ছে নন অবস্ট্রাকটিভ, আরেকটা আছে হচ্ছে অবস্ট্রাকটিভ, আরেকটা আছে ইডিওপ্যাথিক। একটা নন অবস্ট্রাকটিভ, দুই অবস্ট্রাকটিভ, আরেকটা আছে কি ইডিওপ্যাথিক। হ্যাঁ, আচ্ছা, নন অবস্ট্রাকটিভ এর মধ্যে হাইপোথ্যালামিক পিটুইটারি এক্সিস অ্যাবনরমালিটি, হাইপোথ্যালামিক পিটুইটারি এক্সিস অ্যাবনরমালিটি, এটার মধ্যে কি হতে পারে, স্ট্রেস, ওবেসিটি, তারপরে তোমার হচ্ছে পিটুইটারি ট্রমা, টিউমার, পিটুইটারি ট্রমা, টিউমার, তারপরে কালম্যান সিনড্রোম। ঠিক আছে, আচ্ছা, তারপর 2 নাম্বার কি হতে পারে তোমার নন অবস্ট্রাকটিভ এর মধ্যে, আরেকটা কি হতে পারে, টেস্টিকুলার কজ। তো টেস্টিকুলার কজের মধ্যে কি হতে পারে, টেস্টিকুলার টরশন, ইনফেকশন, হাইড্রোসিল অপারেশন বা হাইড্রোসিলিং, হার্নিয়া, কনজেনিটাল ডিজিজ হতে পারে। কনজেনিটাল ডিজিজ যেমন কি ওয়াই ক্রোমোজোম ডিলেশন, তারপর ক্লাইনফেল্টার সিনড্রোম, হ্যাঁ, এগুলো হচ্ছে কনজেনিটাল ডিজিজ। আচ্ছা, কি হতে পারে, অবস্ট্রাকটিভের মধ্যে কি হতে পারে, অবস্ট্রাকটিভের মধ্যে অবস্ট্রাকটিভের মানে হচ্ছে তোমার স্পাম তৈরি হচ্ছে, নন অবস্ট্রাকটিভ মানে স্পাম তৈরি হতে পারছে না ঠিক মতো, হরমোনাল যে কোনো কজ, এইসব কজের জন্য তার স্পাম ঠিক মতো তৈরি হচ্ছে না। আর অবস্ট্রাকটিভ হচ্ছে তার স্পাম তৈরি হচ্ছে কিন্তু সেটা বের হতে পারে। যেমন তোমার হচ্ছে ইজাকুলেটরি ডিসফাংশন, ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। তারপরে তোমার হচ্ছে যে ব্লক হতে পারে, তোমার এপিডিডাইমাল ব্লক হতে পারে,
এগুলো হচ্ছে তোমার অবস্ট্রাকটিভ। আর একটা আছে হচ্ছে ইডিওপ্যাথিক, মানে যেটার কোনো কজ আমরা জানি না। তাহলে একটা মেল ইনফার্টিলিটি নিয়ে যদি কোনো পেশেন্ট আসে, তাহলে তার ক্ষেত্রে আমরা কি কি হিস্ট্রি নিব? তার ক্ষেত্রে আমরা কি হিস্ট্রি নিব? আমরা তার ক্ষেত্রে ফার্স্ট হিস্ট্রি নিব যে পেশেন্টের কোনো কমপ্লেন আছে কিনা, পেশেন্টের নিজের কোনো কমপ্লেন আছে কিনা। হ্যাঁ, পেশেন্টের কি কমপ্লেন হতে পারে? তোমার ভিজুয়াল ডিফেক্ট হতে পারে, পেশেন্টের নিজের হচ্ছে বলতে পারে যে আমার হচ্ছে যে ইরেকটাইল বা ইজাকুলেটরি ডিসফাংশন হতে পারে। এগুলো পেশেন্ট কমপ্লেন। আমাকে জিজ্ঞাসা করতে হবে তার কয়টাল ফ্রিকোয়েন্সিটা কি, যে যে কয়টাস করতেছে এটা নরমাল কিনা। কারণ যদি এমন হয় যে তারা সপ্তাহে একদিন করতেছে, তার মানে মাসে 4 দিন করতেছে, এটা তো নরমাল ফ্রিকোয়েন্সি না। নরমাল ফ্রিকোয়েন্সি আমরা কখন করবো? যদি সপ্তাহে 3 বারের বেশি করে সেটা হচ্ছে নরমাল ফ্রিকোয়েন্সি। ওয়াই 3 টাইমস? কারণ সপ্তাহে যদি সে 3 বার করে, একদিন পরপরও যদি করে, কারণ আমরা জানি যে একটা স্পার্ম 48 আওয়ার্স পর্যন্ত ভিতরে যে ভালো থাকতে পারে, বা 48 আওয়ার্স পর্যন্ত সে টিউব পর্যন্ত যেতে 48 আওয়ার্স টাইম লাগে, এবং এই সময়টা সে বেঁচে থাকে। তো 48 আওয়ার্স, এভরি 48 আওয়ার্সেও কি যদি হচ্ছে যে ওভুলেশন টাইমটা অ্যারাউন্ডে কয়টাস করে, তাহলে সেটা তার জন্য হচ্ছে ইফেক্টিভ। তাহলে সে তার ইফেক্টিভ কোয়ার্টার ফ্রিকোয়েন্সি আছে কিনা এটা খুব প্রয়োজন। একটা মেল পার্সনের জন্য আমার আর কি জিজ্ঞাসা করতে হবে? পার্সোনাল হিস্ট্রি। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তার স্মোকিং আছে কিনা, অ্যালকোহলের অভ্যাস আছে কিনা, এটা আমার জানতে হবে। আরেকটা কি জানতে হবে? অকুপেশনাল হিস্ট্রি। কারণ কেউ যদি হট ওয়েদার, যেমন তোমার ড্রাইভার, ট্রাক ড্রাইভার হোক, যে কোনো ড্রাইভার হোক, ওদের কিন্তু সবসময় গরমের মধ্যে বসে থাকতে হয়। তো এই গরমের মধ্যে বসে থাকার জন্য কি হয়? অধিকাংশ দেখা যায় যে ইনফার্টাইল হয়ে যায়, কারণ স্পার্মটা ভালো করে তৈরি করার জন্য কিন্তু একটা মিনিমাম একটা যে টেম্পারেচার, এটার বেশি যদি হয়। কারণ ও কখনো তোমার কেন টেস্টিসটাকে বাইরে রাখা হয়েছে? মেয়েদের অ্যাবডোমেনের মধ্যে ওভারি থাকে, ছেলেদের অ্যাবডোমেন মধ্যে কেন টেস্টিস রাখা হয় না? টেম্পারেচারের জন্য। কারণ মেয়েদের ওভারি অ্যাকচুয়ালি টেম্পারেচারের সাথে রিলেটেড না, ওরা ইন্টারনাল
এনভায়রনমেন্টের সাথে ওরা খাপ খাওয়াই নিতে পারে, এবং এটার জন্য ওভারিটা ভিতরে। কিন্তু যে এটা তোমার টেস্টিসটা, এটা অবশ্যই বাইরে রাখা হয়েছে যাতে ইন্টার এনভায়রনমেন্টের যে টেম্পারেচার, এইটার সাথে তোমার স্পার্মের একটা অ্যান্টাগনিজম আছে। যত বেশি টেম্পারেচার হতে হবে। হ্যাঁ, হিস্ট্রি, অকুপেশন হিস্ট্রি, নেটে অনেক প্রবলেম হচ্ছে। এখন ক্লিয়ার? কিছু বোঝা যাচ্ছে না, শোনাও যাচ্ছে না, দেখাও যাচ্ছে না। শোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। দেখো তো এখন ঠিক আছে কিনা। জি ম্যাডাম, এখন মানে কথা শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমার ছেলেদের ক্ষেত্রে যদি আমার হিস্ট্রি আসে, তাহলে তার ক্ষেত্রে আমাকে তো কোয়ার্টার হিস্ট্রি, অকুপেশনাল হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি আর সার্জিক্যাল হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। সার্জিক্যাল হিস্ট্রির মধ্যে আমাকে হবে যে তার কোনো হার্নিয়া হাইড্রোসিল অপারেশন আছে কিনা। আচ্ছা, চাইল্ডহুড হিস্ট্রির মধ্যে ইম্পর্টেন্ট কি, চাইল্ডহুড হিস্ট্রির মধ্যে কোনো আনডিসেন্ডেন্ট টেস্টিসের হিস্ট্রি ছিল কিনা, আর বাচ্চাকালে তার মামস হয়েছিল কিনা, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই কয়টা হিস্ট্রি তোমাকে অবশ্যই নিতে হবে। আর একটা কি হিস্ট্রি, অনেক পেশেন্টের কিন্তু তোমার হচ্ছে যে ড্রাগ হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, কারণ যদি হাইপারটেনশন থাকে, ডায়াবেটিস থাকে, কারণ হাইপারটেনশনে কেউ যদি থাইরয়েড ডায়াবেটিক্স খায় অথবা বিটা ব্লকার খায়, তাহলে তার ক্ষেত্রে কিন্তু এই যে ইজাকুলেটরি ডিসফাংশন, ইরেকটাইল ডিসফাংশন, এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে হাইপারপ্রোল্যাকটিনেমিয়া, কারণ অনেক সময় হচ্ছে স্পাইরোনোল্যাকটন, হ্যাঁ, স্পাইরোনোল্যাকটন টাইপের ড্রাগ যদি তার অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে খায়, তাহলে সেক্ষেত্রে গাইনোকোমাসিয়া না হলে অনেক সময় হাইপারপ্রোল্যাকটিনেমিয়া থাকতে পারে, যার জন্য তোমার হচ্ছে যে এই সমস্যাগুলো হতে পারে। তাহলে আমাকে এই কয়টা হিস্ট্রি, হ্যাঁ, কোয়ার্টার হিস্ট্রি, অকুপেশনাল হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি, সার্জিক্যাল হিস্ট্রি, চাইল্ডহুড হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, এই কয়টা একটা মেল পার্সনের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখান থেকে আমরা ইটিওলজি পড়লাম, মেল পার্সনের হিস্ট্রি পড়লাম, আর সিমেন অ্যানালাইসিস, সিমেন অ্যানালাইসিস অবশ্যই তোমাদের রিসেন্ট যে বই আছে, এখানে নতুন যে WHO বলছে সেটা কিন্তু পড়তে হবে। হ্যাঁ, তোমাদের এখন যে WHO একটা সিমেন অ্যানালাইসিসের আছে, হ্যাঁ, চার্ট আছে, ওইটা পড়তে হবে। তবে এই চার্টের মধ্যে সবকিছু মনে রাখা আসলে পসিবল না। কোন কোনটা জিনিস সিমেন অ্যানালাইসিস এইচএস এ কোন কোনটা জিনিস আমাকে লাগবে, ভলিউম 1.5 থেকে 5 ml, ভলিউম, কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন কি, কনসেন্ট্রেশন হচ্ছে 60 মিলিয়ন বা তার বেশি, আগে ছিল 15 মিলিয়ন, এখন বলছে 16 মিলিয়ন, তার মানে 15 মিলিয়নও যদি হয় সেটাও কিন্তু অলিগোস্পার্মিন। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে টোটাল কাউন্ট,
টোটাল কাউন্ট, টোটাল কাউন্ট 39 আছে, 39 বা তার বেশি, 39 আচ্ছা। টোটাল কাউন্ট বলতে কি বোঝায় আর কনসেন্ট্রেশন বলতে কি বোঝায়? টোটাল কাউন্ট হচ্ছে পার ইজাকুলেটে কতটুকু আছে। ধরো ও ইজাকুলেট করছে, ও যতটুকু দিছে 2 ml অথবা 3 ml, যেটাই দিক না কেন, সে টোটালটা হচ্ছে তোমার টোটাল কাউন্ট। কিন্তু প্রত্যেক ml এ কতটুকু আছে এটা হচ্ছে কনসেন্ট্রেশন। প্রত্যেক ml এ কতটুকু আছে সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। আচ্ছা, তারপর কি আছে? মোটিলিটি। মোটিলিটি কি আগে ছিল 40%, এখন টোটাল মোটিলিটি কি? টোটাল মোটিলিটি বলছে 42% এবং প্রোগ্রেসিভ মোটিলিটি হচ্ছে 30%। প্রোগ্রেসিভ মোটিলিটি হতে হবে 30% বা তার বেশি, আর টোটাল মোটিলিটি 42% তার বেশি। হ্যাঁ, আচ্ছা। ভায়াবিলিটি কি? ভায়াবিলিটি হচ্ছে 4% বা তার বেশি হলে ভায়াবল। হ্যাঁ, আচ্ছা। মানে মরফোলজি হচ্ছে 4%, ভায়াবিলিটি তো না, মরফোলজি। এটা মরফোলজি 4% বা তার বেশি হলে ভালো। আর ভায়াবিলিটিটা একটু হচ্ছে, ভায়াবিলিটিটা কত বলছে দেখো তো, ইনফার্টিলিটির মধ্যে 58%। আচ্ছা, 54। আচ্ছা, তাহলে এই কয়টা হাজবেন্ডের সিমেন অ্যানালাইসিসে, এই কয়টা যে কয়টা আমি লিখছি, তোমাদের যদি সিমেন অ্যানালাইসিস রুটিনে আসে তাহলে এই কয়টা জিনিস অ্যাটলিস্ট লিখতে হবে। অন্যান্য গুলো যদি তুমি লিখতে না পারো কোনো সমস্যা নাই, কিন্তু এই কয়টা জিনিস লিখতে হবে। কি? একটা হচ্ছে ভলিউম, একটা হচ্ছে কনসেন্ট্রেশন, টোটাল কাউন্ট, মোটিলিটি, মরফোলজি এবং ভায়াবিলিটি। ঠিক আছে, ওকে। আসো এখন হচ্ছে ফিমেল ইনফার্টিলিটি। হ্যাঁ, ফিমেল ইনফার্টিলিটি। ফিমেল ইনফার্টিলিটি 1 নম্বর কজ হচ্ছে ওভুলেটরি, মানে ওভারিয়ান কজ। হ্যাঁ, ওভারিয়ান কজ প্রায় 30 থেকে 35%। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে তোমার টিউবাল কজ তোমার 30%। হ্যাঁ, ইউটেরাইন কজ 5%। সার্ভাইকাল কজ হচ্ছে তোমার 5%। হ্যাঁ, সার্ভাইকাল কজ। তারপর একটা কি আছে? পেরিটোনিয়াল কজ 10 থেকে 15%। আর একটা কি আছে? ইডিওপ্যাথি। হ্যাঁ, ইডিওপ্যাথি 10%। ঠিক আছে, তাহলে তোমার কি ওভারিয়ান কজ, টিউবার কজ, ইউটেরাইন কজ, সার্ভাইকাল, পেরিটোনিয়াল, ইডিওপ্যাথি। ইডিওপ্যাথিক কোন কজ আমরা জানি না। পেরিটোনিয়াল কজ কোনগুলো? পেরিটোনিয়াল কজ হচ্ছে তোমার এন্ডোমেট্রিওসিস। আচ্ছা, 1 মিনিট একটু। হ্যালো 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 কথা বলা। হ্যাঁ, পেরিটোনিয়াল কজ কি? পেরিটোনিয়াল কজ তোমার হচ্ছে এন্ডোমেট্রিওসিস, তারপর টিউবারকুলোসিস, এগুলো হচ্ছে তোমার পেরিটোনিয়াল কজ। সার্ভাইকাল কজ কি? সার্ভাইকাল কজ হচ্ছে ধরো সার্ভাইকাল স্টেনোসিস, সার্ভাইকাল অ্যাজেনেসিস, তারপর হচ্ছে যে হস্টাইল সার্ভাইকাল মিউকাস, এগুলো হচ্ছে সার্ভাইকাল কজ। ফোন দিচ্ছে, কোনো কথা বলতেছি। হ্যালো, হ্যাঁ ম্যাম বলো। আমি ক্লাস নিচ্ছি, আমি পরে কথা বলি। না না, ক্লাস শেষ হয় না, শেষ হলে তোমাকে ফোন দিব। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে সার্ভাইকাল কজ। এরপর ইউটেরাইন কজ। ইউটেরাইন কজ কি? ইউটেরাইন কজ যদি ফাইব্রয়েড থাকে, অ্যাডেনোমায়োসিস যদি থাকে, তারপরে তোমার হচ্ছে এন্ডোমেট্রিয়াল পলিপ যদি থাকে, কনজেনিটাল অ্যাবনরমালিটি অফ দা ইউটেরাস যদি থাকে, যেমন সেপ্টেড ইউটেরাস, তারপরে তোমার হচ্ছে যে ইউটেরাইন ডায়াডেলফিস, এগুলো হচ্ছে ইউটেরাইন কজ। হ্যাঁ, আচ্ছা। টিউবার কজ কি? টিউবার কজ মেইনলি হচ্ছে কি? পিআইডি। পিআইডিতে কি হবে? পিআইডিতে টিউবার ব্লক থাকবে। এন্ডোমেট্রিওসিসে কি থাকবে? টিউবো ওভারিয়ান রিলেশনশিপ অ্যাবনরমালিটি থাকবে। তারপরে তোমার যদি টিউবার কোনো সার্জারি হয়, যেমন ধরো তোমার একটোপিক প্রেগন্যান্সিতে অনেক সময় অনেকে কি করে, সালফিংগেক্টমি না করে সালফিংবোস্টমি করে, তাহলে সেটা। তারপর রিক্যানুলেশন, কোনো কারণে তোমার টিউবার ব্লক হয়ে গেল, ক্যানুলেশন করছো, তো এগুলোর জন্য তোমার এগুলো হচ্ছে টিউবার কজ। তাহলে আমাদের মেইন কনসার্নটা অ্যাকচুয়ালি এখন হচ্ছে ওভারিয়ান কজ। হ্যাঁ, মেইন কনসার্ন হচ্ছে আমাদের ওভারিয়ান কজ, কারণ ওভারিয়ান কজের কিছু জিনিস আছে। আচ্ছা, ওভারিয়ান কজের মধ্যে কি কি আছে? ওভারিয়ান কজের মধ্যে একটা হচ্ছে অ্যানোভুলেশন।
কোনো কারণে তোমার ওভুলেশন হচ্ছে না, যেমন পলিসিস্টিক ওভারি যদি থাকে, তারপর হচ্ছে হাইপোথ্যালামিক পিটুইটারি ওভারিয়ান এক্সিস অ্যাবনর্মালিটি, কিসে হতে পারে, স্ট্রেসে হতে পারে, তারপর ওবেসিটিতে হতে পারে। এগুলো হচ্ছে তোমার অ্যানোভুলেশনের কজ। তারপর ওভারিয়ান আর কি কজ হতে পারে, রিডিউসড ওভারিয়ান রিজার্ভ। হ্যাঁ, রিডিউসড ওভারিয়ান রিজার্ভ কেন হতে পারে, তোমার সিস্টেকটমি করছো অথবা তোমার কনজেনিটালি তোমার রিডিউসড ওভারিয়ান রিজার্ভ আছে। হ্যাঁ, আচ্ছা, বোঝার জিনিস কি, বোঝার জিনিস হচ্ছে লুটিয়াল ফেজ ডিফেক্ট। লুটিয়াল ফেজ ডিফেক্ট, লুটিয়াল ফেজ ডিফেক্ট কাকে বলে, এটা আসলে বোঝার জিনিস। আমাদের সাইকেল 28 দিন, তাই না? 28 দিনের একটা সাইকেলে আমরা জানি 14 দিন, এটা হচ্ছে ফিক্সড লুটিয়াল। লুটিয়াল ফেজ টা হচ্ছে তোমার 14 ডেজ, এটা হচ্ছে তোমার ফিক্সড, এটা হচ্ছে ফিক্সড। আর যখন ওভুলেশন যখন হবে তার আগে পর্যন্ত তোমার ভ্যারি করবে। ওভুলেশন যদি এদিন হয় তার আগে পর্যন্ত এটা হচ্ছে ফলিকুলার ফেজ, ফলিকুলার ফেজ। এবং এটা কিন্তু নট ফিক্সড, এটা কিন্তু ফিক্সড না, এটা হচ্ছে ভ্যারিয়েবল। এটা তোমার ডিপেন্ড করবে সাইকেলের উপরে। কারোর যদি 28 দিনের সাইকেল থাকে তাহলে তার ফলিকুলার ফেজ 14 দিন, লুটিয়াল ফেজ 14 দিন। কারোর যদি 30 দিনের সাইকেল থাকে তাহলে তার ফলিকুলার ফেজ 16 দিন, লুটিয়াল ফেজ 14 দিন। কারোর যদি 32 দিনের সাইকেল থাকে তাহলে তার ফলিকুলার ফেজ হচ্ছে 18 দিন, লুটিয়াল ফেজ 14 দিন। কারোর যদি 34 দিনের সাইকেল থাকে তাহলে ফলিকুলার ফেজ 20 দিন, লুটিয়াল ফেজ 14 দিন। এতটুকু ক্লিয়ার? যারা অনলাইনে আছো তাদের এতটুকু ক্লিয়ার? জি ম্যাডাম, ক্লিয়ার। হ্যাঁ, এখন লুটিয়াল ফেজ ডিফেক্ট আমরা কখন বলবো, কোনো কারণে যদি এই 14 দিনের সাইকেলটা লেস দেন 10 ডেজ হয় তখন এটাকে আমি লুটিয়াল ফেজ ডিফেক্ট বলবো। কোনো কারণে, কারণগুলো পরে বলতেছি, কোনো কারণে আমি দেখলাম যে আমার লুটিয়াল ফেজটা 14 দিনের জায়গায় 10 দিনের নিচে চলে আসছে, তাহলে এটা তোমার জন্য অ্যাবনর্মাল এবং এটাকে বলা হচ্ছে লুটিয়াল ফেজ ডিফেক্ট। কেন হতে পারে, যদি তুমি ওভুলেশন ইনডিউসিং ড্রাগ দিয়ে একটা সাইকেল করো, ড্রাগ যদি তুমি খাও, অথবা তোমার হাইপোথাইরয়েডিজম আছে, হাইপোথাইরয়েডিজম আছে, অথবা হাইপারপ্রোল্যাকটিনেমিয়া আছে, হাইপারপ্রোল্যাকটিনেমিয়া আছে, অথবা তোমার এন্ডোমেট্রোসিস আছে, তাহলে কি হবে, তাহলে তোমার লুটিয়াল ফেজ ডিফেক্ট হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে কজ। ওয়ালিউলা কেন ফেলছে? হ্যালো হ্যালো, হ্যাঁ আমি ফোন দিছিলাম, আমার 4টায় ক্লাস ছিল তো এটার জন্য আমি এখন জেনেসিসে ক্লাসই নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা গেল হচ্ছে লুটিয়াল ফেজ ডিফেক্ট। ঠিক আছে, আচ্ছা এরপরে তোমরা একটা টার্ম পাইছো, লুটেনাইজড আনরাপচার্ড ফলিকুলার সিনড্রোম। লুটেনাইজড আনরাপচার্ড ফলিকুলার সিনড্রোম, নরমালি আমরা কি জানি, এলএইচ সার্জ, এলএইচ সার্জ হওয়ার 36 আওয়ার্স আফটার কি হবে, ওভুলেশন হবে, তাই না? 36 আওয়ার্স আফটার ওভুলেশন হবে, এটা তো নরমাল। কিন্তু কোনো কারণে তুমি দেখতেছো এলএইচ সার্জ হয়েছে 48 আওয়ার্স পার হয়ে গেছে বাট নো ওভুলেশন, তাহলে সেটাকে আমি কি বলতেছি, লুটেনাইজড আনরাপচার্ড ফলিকুলার সিনড্রোম। মানে তোমার এলএইচ সার্জ হয়ে লুটেনাইজেশন হয়েছে, এলএইচ সার্জ হওয়ার পরে তো তোমার প্রজেস্টেরন আসবে, এই প্রজেস্টেরনটা কিন্তু তোমার লুটিনাইজেশন করবে, কি করবে, কর্পাস লুটিয়াম তৈরি করবে, তারপর হচ্ছে যে ডেস্ট্রুয়ালাইজেশন করবে, এগুলো করবে। তো এলএইচ সার্জ হয়েছে কিন্তু 48 আওয়ার্স হয়ে গেছে, তোমার ওভারি থেকে এখনো ওভামটা রিলিজ হয় নাই, তাহলে সেটাকে আমরা বলতেছি আনরাপচার্ড লুটেনাইজড আনরাপচার্ড ফলিকুলার সিনড্রোম। এটা কেন হয়, এমন হতে পারে যে ওভারির চারপাশে অ্যাডিশন আছে যার জন্য তোমার ওভারির ওয়ালটা ভেদ করে ওভারির ফলিকলটা আসতে পারে না। তাহলে ওভারির চারপাশে অ্যাডিশন কিসে থাকতে পারে, পিআইডি, এন্ডোমেট্রোসিস, এন্ডোমেট্রিওসিস। অনেক সময় হাইপারপ্রোল্যাকটিনেমিয়া হলে এন্ডোমেট্রিয়াল ওয়ালটা ঠিক হয়ে যায়, হাইপারপ্রোল্যাকটিনেমিয়া, হাইপারপ্রোল্যাকটিনেমিয়া। ঠিক আছে, হাইপারপ্রোল্যাকটিনেমিয়া। আর কিছু হতে পারে, পিআইডি, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্রোল্যাকটিনেমিয়া, আর হচ্ছে পোস্ট সার্জারি, কোন সার্জারি পেলভিসে, কোন পোস্ট সার্জারি পেলভিসে,
পেলভিসের সার্জারির পরে এরকম অ্যাডেশন হয়ে অনেক সময় এই সমস্যা চলতে পারে। তাহলে আমরা তো বুঝলাম না, আমরা বুঝলাম এখন লুটিয়াল ফেজ ডিফেক্ট কি, রুটেনাইজড আনরাপচার ফলিকুলার সিনড্রোম কি, এইটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকবে? আর কনফিউশন নাই ম্যাডাম, কিন্তু মেকানিজমটা যদি একটু বলে দিতেন তাহলে কখনো ভুলতাম না। কি বলে দেবো? ওই যে কেন হচ্ছে যে এই 14 দিন আপনার লুটিয়াল ফেজ কজগুলো তো বললাম। না কজ না। Routinized follicular defect. What is the mechanism of routinized phase defect বা luteal phase defect in endometriosis? যেমনও তোমার আসবে না, ঠিক আছে? খালি কজ গুলো জানো আর জিনিসটা কি অতটুকু জানলেই হবে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে, তোমাদের টার্মটা আছে দেখে একটু বলে দেই। রেজিস্ট্যান্ট ওভারিয়ান সিনড্রোম। রেজিস্ট্যান্ট ওভারিয়ান সিনড্রোম এটা কি? এটা হচ্ছে যে পেশেন্টের যে ওভারির যে এফএসএইচ যে রিসেপ্টর গুলো আছে, হ্যাঁ, এগুলো নট অ্যাক্টিভেট। হ্যাঁ, যার জন্য তোমার কি হয়, এফএসএইচ এসে ওভারির উপর কাজ করতে পারে না। আর এফএসএইচ ওভারির উপর কাজ করতে না পারলে কি হবে, কোনো ফলিকুলার ডেভেলপমেন্ট হবে না। আর ফলিকুলার ডেভেলপমেন্ট না হলে কোনো ওভুলেশন হবে না, ওভুলেশন না হলে বাচ্চাও হবে না। হ্যাঁ, এটা হচ্ছে রেজিস্ট্যান্ট ওভারিয়ান সিনড্রোম। আচ্ছা, এখন অনেক কথা, অনেক ইটিওলজি গুলো আমরা পড়লাম। তাহলে সে অনুযায়ী একটা মেয়ের যদি একটা মহিলা আসে, তুমি কি হিস্ট্রি নিবা? ইনফার্টিলিটি সব হিস্ট্রি অ্যাজ ইউজুয়াল মেয়েদের ক্ষেত্রে। প্রথমে আমি তার হচ্ছে যে নর্মাল কত বছর ধরে ট্রাই করতেছে, কোয়ার্টার ফ্রিকোয়েন্সি কেমন, এগুলো তো শুনবই। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে বলা হয় নাই, বোথ মেল এবং ফিমেলের শুনতে হবে, সেটা হচ্ছে কোনো প্রিভিয়াস ম্যারেজ আছে কিনা এবং প্রিভিয়াস ম্যারেজে কোনো ইস্যু আছে কিনা। কারণ যদি প্রিভিয়াস ম্যারেজে তাদের বাচ্চা থাকে তাহলে এটা সেকেন্ডারি সাবফার্টিলিটি, রাইট? সেকেন্ডারি সাবফার্টিলিটি ইজ বেটার দেন প্রাইমারি সাবফার্টিলিটি, রাইট? কারণ কারণ যদি আগে বাচ্চা থাকে তাহলে বুঝতে হবে যে তার অন্যান্য বিভিন্ন জিনিস নর্মাল, তার ইন্টারেস্ট নর্মাল, তার ওভারিতে রিসেন্ট কোনো সমস্যা দেখা দিচ্ছে, তাই না? তাহলে আমার আগে কোনো ইস্যু আছে কিনা এটা খুবই ইম্পর্টেন্ট প্রিভিয়াস ম্যারেজে। আর এছাড়া তোমার মেয়ের মিনস্ট্রুয়াল হিস্ট্রি, একটা মেয়ের মিনস্ট্রুয়াল হিস্ট্রি, তারপর অবসের হিস্ট্রি দিয়ে তুমি সেকেন্ডারি এটা কি করবা, কোয়ার্টার হিস্ট্রি, কোনো মেডিকেল হিস্ট্রি আছে কিনা, কোনো সার্জিক্যাল হিস্ট্রি আছে কিনা, ওভুলেশন ইনডিউসিং ড্রাগ আগে সে খাইছে কিনা, এই হিস্ট্রি অ্যাজ ইউজুয়াল তোমার মেয়েদের। হ্যাঁ, আচ্ছা, তাহলে হিস্ট্রি নিলাম, তাকে এক্সামিনেশন করবো। অ্যাকচুয়ালি এক্সামিনেশনে যদি তোমার পেলভিক কোনো প্যাথোলজি থাকে, যেমন ফাইব্রয়েড যদি থাকে, এন্ডোমেট্রিওসিস যদি থাকে, তাহলে এগুলো ফাইন্ডিং তুমি এক্সামিনেশনে পেতে পারো। ডিপেন্ড করবে কি ধরনের ডিজিজ ওনার আছে। স্পেসিফিক কোনো ইনভেস্টিগেশন অ্যাকচুয়ালি না এখন, সরি এক্সামিনেশন না, এখন ইনভেস্টিগেশন করব। ইনিশিয়াল ইনভেস্টিগেশন শুরু হবে ফার্স্টে ওভুলেশন হচ্ছে কিনা এটা দেখে, ঠিক আছে? ফার্স্টে ওভুলেশন হচ্ছে কিনা এটা আমরা কিভাবে বুঝতে পারি? একটা হচ্ছে হিস্ট্রি নিয়ে, একটা হচ্ছে আমি কিভাবে বুঝবো, হিস্ট্রি নিয়ে। কারণ ওভুলেশনের সময় একটা পেইন হয়, তো পেশেন্ট অনেক সময় বলে যে ওভুলেশন হচ্ছে, এটা আমি বুঝতে পারি কারণ আমার মাসিকের এততম দিনে একটা ব্যথা হয়। হ্যাঁ, এবং পেশেন্টের অনেক সময় আমরা সাইক্লিক্যাল যদি তোমার হচ্ছে যে মিনস্ট্রুয়েশন হয়, মানে মিনস্ট্রুয়াল সাইকেল যদি রেগুলার থাকে, তাহলেও এটাকে আমরা ধরি যে ইউজুয়ালি ওভুলেশন হচ্ছে। তবে সবসময় যে এরকম কাহিনী না যে মিনস্ট্রুয়েশন মাসে মাসে হলে ওভুলেশন হবে, এরকম অনেক সময় দেখা যায় না। কিন্তু ইউজুয়ালি আমরা ধরে নিই যে মিনস্ট্রুয়েশনটা যদি রেগুলার হয় তার ক্ষেত্রে ওভুলেশন হচ্ছে। তাহলে হিস্ট্রিতে এটা আমরা পাবো। তারপরে আমরা আরেকটা কি পাবো, বেসাল বডি টেম্পারেচার, যে ওই সময়টাতে পেটে ব্যথার সাথে সাথে আমার কি হয়, টেম্পারেচারটা বেড়ে যায়। কতটুকু বাড়তে পারে? 0.5 থেকে 1 ডিগ্রি ফারেনহাইট, এর বেশি কখনোই বাড়বে না। তার মানে আমার নরমাল টেম্পারেচার যদি 98.6 হয়, তাহলে আমার এটা 99 থেকে হাইয়েস্ট 100, এর উপরে কখনোই যাবে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি কিছু টেস্ট করতে পারি। কি টেস্ট করতে পারি? আমি কিছু হরমোনাল টেস্ট করতে পারি। মোস্ট কমনলি ইউজ করা হয় Day21P4, মানে প্রোজেস্টেরন। Day21 প্রোজেস্টেরন বই খাতা কলমে সব জায়গায় লেখা যে যদি 5 ন্যানোগ্রাম পার ml যদি বেশি হয় তাহলে সেটা হচ্ছে তোমার ওভুলেশন হয়েছে। মানে 5 এর উপরে যদি কোলেস্টেরল লেভেল থাকে তার মানে এটা ওভুলেশন হয়েছে। এছাড়াও আমরা LH কিট, LH সার্চ দিয়ে দেখতে পারি যে LH কিট দিয়ে LH সার্চ আমরা দেখতে পারি যে এটা তোমার যদি LH কিট পজিটিভ হয় তার মানে LH সার্চ হয়েছে, তার মানে ওভুলেশন হয়েছে। হ্যাঁ, এটা ইউরিনারি আমরা টেস্ট করতে পারি। অনেক সময় ব্লাডেও আমরা LH লেভেল দেখতে পারি, ব্লাডে এস্ট্রাডিওল লেভেলও আমরা দেখতে পারি। আচ্ছা, আর কি করতে পারি হরমোন ছাড়া?
হরমোন ছাড়া আমরা কিছু আরো টেস্ট করতে পারি, যেমন সার্ভাইকাল মিউকাস টেস্ট, ভ্যাজাইনাল সাইটোলজি, অথবা এন্ডোমেট্রিয়াল ভ্যাকসিনেও আমরা সিক্রেটরি ফেজ হচ্ছে কিনা, কারণ আমরা কি জানি ওভুলেশন হলে আমাদের এন্ডোমেট্রিয়ামটা সিক্রেটরি ফেজে থাকবে। তো সিক্রেটরি ফেজের আমরা যদি ক্রাইটেরিয়া পাই হিস্টোপ্যাথোলজিতে, তাহলে আমরা বলতে পারি যে ওভুলেশন হয়েছে। আচ্ছা, আরেকটা কি জিনিস আমরা দিয়ে দেখতে পারি ডেফিনিটিভ, সেটা হচ্ছে ল্যাপ্রোস্কোপি। ল্যাপ্রোস্কোপির করে আমরা যদি দেখি যে হ্যাঁ একটা কর্পাস লুটিয়াম ওভারিতে আছে, প্লাস আমার হচ্ছে রিসেন্টলি কিছু কালেকশন হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ তার ওভুলেশন হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস আল্ট্রাসোনোগ্রাফি দিয়েও আমরা দেখতে পারি। ধরো কাউ তুমি রিপিটেড আল্ট্রাসোনোগ্রাফি করছো, রিপিটেড আল্ট্রাসোনোগ্রাফিতে দেখছো যে তোমার ওভারিতে একটা ম্যাচিউর ফলিকল আছে, হ্যাঁ, এবং একদিন বা 2 দিন পরে দেখলা যে ম্যাচিউর ফলিকলটা আর জায়গায় নাই, হ্যাঁ, ওটা একটা কলাপসড হয়ে গেছে ফলিকলটা, সাথে তোমার কি হচ্ছে কিছু কালেকশন আছে, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে রিসেন্ট তোমার ওভুলেশন হয়েছে। আর ডেফিনিটিভ আর একটা কি কনফার্মেটরি, সেটা হচ্ছে কেউ যদি প্রেগন্যান্ট হয়, তার মানে ওভুলেশন না হলে তো প্রেগন্যান্ট হবে না, এটা তোমার কনক্লুসিভ। ঠিক আছে, আচ্ছা, এটা গেল হচ্ছে ওভুলেশন কিভাবে করবে এটা দেখার টেস্ট। আর কি টেস্ট আমরা করি এরপরে? টিউবের টেস্ট করি। টিউবের টেস্ট ইউজুয়ালি তোমার মাসিকের 6তম দিন থেকে মাসিকের 10তম দিনের মধ্যে করা হয়। কেন? কারণ এই সময়টা ইউজুয়ালি সার্ভাইকাল ওপেনিং হচ্ছে যে কি থাকে, ওপেন থাকে, সার্ভিক্সের যে এক্সটার্নাল ওয়াসটা ওপেন থাকে, যার জন্য আমরা কি বলি পোস্ট মেনস্ট্রুয়ালি এটা করার কথা বলি। মোস্ট কমনলি হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি দিয়ে এটা করা যায়। এছাড়াও তোমাদের চার্টে দেখো অনেক কিছু লেখা আছে, এগুলো একটু পড়বা, যে ইনফ্লামেশন টেস্ট, ইনফ্লেশন টেস্ট, তারপরে তোমার হচ্ছে সোনোহিস্টেরোগ্রাফি, হেলোপোস্কোপি, তারপর সালফিঙ্গোস্কোপি, এরপরে তোমার হচ্ছে যে ল্যাপারোস্কোপি উইথ ডাই টেস্ট, হ্যাঁ, এই জিনিসগুলো দিয়ে তুমি টিউবের টেস্ট করতে পারবা। তবে তোমার কাছে কোনো কাপল যদি আসে, ইনিশিয়ালি কি টেস্ট করবে, এটা একটা তোমাদের কোশ্চেন থেকে যায়। এই কোশ্চেনটা ইউজুয়ালি তোমাদের আসে। ইউজুয়ালি আমরা কি করি, একটা কাপল তোমার কাছে যেটা আসে, মেলের জন্য একটা হাজবেন্ডের সিমেন অ্যানালাইসিস করবো ফার্স্টে, আর মেয়েদের জন্য কি করব, মেয়েদের জন্য ডে 21 করি, এফএসএস এলএইচ করব, প্রোল্যাকটিন লেভেল করব, টিএইচএস করব, আর ব্লাড সুগার মনিটরিং করব। ঠিক আছে, ইনিশিয়াল এই টেস্টগুলো করব। আর যদি এর পরবর্তীতে দেখি যে না এই টেস্টগুলো করে কোনো অ্যাবনর্মালিটি নাই, তখন যে আমরা টিউবের টেস্ট করব। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আর কি কোশ্চেন আসে? এখান থেকে একটা কোশ্চেন আসে ওভুলেশন ইনডিউসিং ড্রাগ। হ্যাঁ, তোমাদের দেখবা যে একটা চার্ট আছে, ওভুলেশন ইনডিউসিং ড্রাগ, প্রোপেনসাইডেট, লেট্রোজল, তারপরে তোমার গোনাডোট্রপিন, এইচসিজি, এই জিনিসগুলো আছে। তারপরে কিছু সাপ্লিমেন্ট আছে, যেমন হাইপোথাইরয়েডিজম হলে থাইরয়েড সাপ্লিমেন্ট দিবা, ডায়াবেটিস হলে তোমার হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ দিবা, আর কিছু হচ্ছে তোমার এক কথা ওই চারটা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, আচ্ছা, আর কি মুখস্থ করবা? আইওয়ার এই জিনিসগুলো একদম তোমাদের আসে না। তবে রিপ্রোডাক্টিভ টেকনিক, আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক কি কি আছে, ইক্সি, তারপর হচ্ছে জাইগোফিলোপিয়ান, তারপর এই জিনিসগুলো, ওই যে চারটা আছে ওইটা একটু মুখস্থ করবা। তাহলে ইনফার্টিলিটি থেকে হিস্ট্রি, মেল আর ফিমেল ইনফার্টিলিটির কজ, এদের ইনভেস্টিগেশন, আর ট্রিটমেন্টের মধ্যে ওভুলেশন ইনডিউসিং ড্রাগের যে চারটা আছে এটা করবা, আর আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিকের যে চারটা আছে এই চারটা করবা। ইনফার্টিলিটি থেকে মোটামুটি এতটুকু করলেই হবে। ঠিক আছে, আচ্ছা, ইনফার্টিলিটি থেকে কারো কোনো কোশ্চেন আছে? আপু, কাপলরা ইনিশিয়ালি আসলে যে টেস্ট গুলা বললেন ওটা আরেকবার একটু বলবেন? আচ্ছা, ইনিশিয়াল টেস্ট তোমার ফিমেলের জন্য কি কি করবা? এফএসএইচ, এলএইচ, প্রোল্যাকটিন, টিএসএইচ, ডে 21 P4, আর ব্লাড সুগার টেস্ট। আর হচ্ছে যে হাজবেন্ডের জন্য ফার্স্টে হাজবেন্ডের সিমেন অ্যানালাইসিস। এর মধ্যে আল্ট্রাসোনোগ্রাম আসবে না ম্যাডাম? এটা ইনিশিয়াল টেস্টের মধ্যে তোমার আল্ট্রাসোনোগ্রাফি আসবে। ইনিশিয়াল ফার্স্টে ব্লাডের টেস্ট করবা, দেন আল্ট্রাসোনোগ্রাফি করবা। ওকে ম্যাডাম, আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যদি আমাদের এসবিএ তে আসে যে কনফার্মেটরি টেস্ট বা ওয়ে ফর ওভুলেশন, এটা কি আমাদের ল্যাপারোস্কোপি অ্যান্সার হবে? এর আগে সম্ভবত এটা পার্ট 1 বা মিড টার্ম কোনো একটাতে এসবিএ এসেছিল। অ্যাকচুয়ালি কনফার্মেটরি টেস্ট তোমার হচ্ছে যে ল্যাপারোস্কোপি, আর কনক্লুসিভ টেস্ট তোমার প্রেগন্যান্সি। কনফার্মেটরি টেস্ট কিন্তু তোমার ল্যাপারোস্কোপি দেয়া আছে, তাই না? থ্যাংক ইউ। তো ওটাই তোমার ল্যাপারোস্কোপি দিবা।
কনফার্মেটরি টেস্ট, কারণ তোমার বইয়ে কিন্তু আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে? আর কনক্লুসিভ যদি হয় তাহলে সেটা প্রেগন্যান্সি। যে জিনিসটা তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ সেটা সবসময় কনফার্মেটরি। কারণ দেখো ল্যাপারোস্কোপি তোমার গোল্ড স্ট্যান্ডার্ড তোমার এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে, তারপরে তুমি যে কোনো জিনিসের ক্ষেত্রে কিন্তু তোমার ল্যাপারোস্কোপি যেটা তুমি চোখে দেখতে পারতেছো এটা তোমার জন্য কনফার্মেটরি। ওকে, আচ্ছা তাহলে আজকে এখানে ক্লাসটা শেষ করি, অলরেডি 2.5 ঘন্টা হয়ে গেছে, আর লেন্দি করব না, ঠিক আছে? এরপরে তোমাদের যদি এই টপিক গুলো নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যে কোনো ক্লাসে অথবা এটার কোনো সলভ ক্লাসে আমাকে বলে আমি সেই সলভ গুলো করে দিব, সেগুলোর কোনো ডাউট থাকলে আমি সেটা হচ্ছে যে সলভ করে দেবো, ঠিক আছে? আজকের মতন এতটুকুই। তত্ত্ব ফলো করবা, আর এক্সট্রা কথাগুলো আমি বলে দিচ্ছি, এক্সট্রা কথাগুলো জাস্ট লিখে নিবে আলাদা করে, হ্যাঁ? আর দত্ত পড়লেই হবে, তোমার ইনফার্টিলিটি এন্ড অ্যাডিনোমাস এন্ডোমেট্রিওসিসের জন্য দত্তই না, এক্সট্রা কোনো বই পড়ার অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নাই। আর কোন কোন টপিকস থেকে কি আসে ইম্পর্টেন্ট সেটা কিন্তু অলরেডি আমি প্রত্যেক টপিকসের সাথে সাথে বলে দিচ্ছি, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকো। এই সিচুয়েশনটা খারাপ, তারপরেও পড়াশোনা করার চেষ্টা করো, অ্যাটলিস্ট রিডিং দাও, তাহলে আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু তোমাদের এখনো মাথায় আছে, তখন তোমরা পড়বা কোনটা ইম্পর্টেন্ট, কোনটা কিভাবে লিখতে হবে, এটা কিন্তু সাথে সাথে তোমরা কিন্তু বইয়ে দাগিয়ে ফেলবা। একটা জিনিস যখন গোছানো থাকে তখন কিন্তু পড়তে সোজা হয়, তো একবার তোমরা পড়ে জিনিসটা গোছায় রাখো, তারপরে আবার যখন সময় পাবা তখন তোমরা পড়বা, কিন্তু গোছানোটাই আসলে মেইন ইস্যু। যা গোছানো এখনই গুছাই নিতে হবে, পরীক্ষার আগে আসলে গোছানোর কোনো জায়গা নাই, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাডাম, ক্লাস অনেক ভালো ছিল, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম। সবাই সাবধানে থাকবা, দেশের যে অবস্থা, সবাই সাবধানে থাকো, আর যতটুকু সময় পাও ততটুকু সময় তোমরা হচ্ছে যে এগুলো গুছাই ফেলবা। আমার ক্লাস বলে না, যে কোনো ক্লাসে, সব ক্লাস তো আর আমি দিব না, অনেক মেন্টররা আছে, সবাই মিলে ক্লাসগুলো নিবে। যখন যে ক্লাসটা নিবা মেন্টররা যে এক্সট্রা কথাগুলো বলতেছে সেই এক্সট্রা কথাগুলোর সাথে সাথে একটু নোট ডাউন করে রাখবা, আর জাস্ট গুছাই রাখো। তোমাদের এখন তো ট্রেনিং, তারপর বাসা সবকিছু সামলায় পড়াশোনা করতে হয়, জাস্ট তোমরা গোছায় রাখো, গোছায় রাখলেও দেখবা যে পরবর্তীতে যখন পড়বো অনেক টাইম কম লাগতেছে। ঠিক আছে, ওকে, বাই, হ্যাঁ, গুড ইভিনিং।